This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH শুরু করেছিলাম খেলার মাঠ দিয়ে, কোথায় পৌঁছে গেলাম দেখলেন? আসলে খেলার মাঠটা কি জানেন? খেলার মাঠটা হচ্ছে যে কোনো দেশের তার রাজনৈতিক এবং সামাজিক, এবং শুধু রাজনৈতিক সামাজিক কেন, ভূপ্রাকৃতিক মানে চরিত্রগত যা যা বিষয় থাকতে পারে মানুষ এবং তার পারিপার্শ্বিককে কেন্দ্র করে তার যথার্থ প্রতিফলন ঘটে ওই খেলার মাঠে। একটা ছোট উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। ধরুন ফুটবল মাঠে আমাদের দেশেই যদি ধরি, আগে যারা রেগুলার ফুটবল খেলা ফলো করতেন তারা জানেন পাঞ্জাবের খেলার ধরন ছিল একরকম, বাংলার ফুটবলের খেলার ধরন ছিল আরেক রকম। পাঞ্জাবিদের খেলার মধ্যে একটা গাজওয়ারি মানে শরীরকে কাজে লাগানোর একটা বিষয় থাকতো, আর বাংলার খেলোয়াড়দের মধ্যে তাদের খেলার মধ্যে একটা অদ্ভুত শৈল্পিক ব্যাপার, একটা নরম ব্যাপার লুকিয়ে থাকতো এ দুটোর মধ্যে, এবং তার সাথে ব্রেন, মাথার ব্যবহার। এবার এই দুটো যে খেলার ধরনের ফারাক, খেয়াল করে দেখুন, একটাই দেশ কিন্তু দুটো রাজ্যের খেলার ধরন দুরকম। তার কারণ কি? তার কারণ দুটো জায়গার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। পাঞ্জাবের ওই তখনও তো মানে সবুজ বিপ্লবটা হয়ে যায়নি, তাই রুখু সুখু জমি, প্রবল পরিশ্রম করে মাটি ফাটিয়ে তবে সেখানে ফসল ফাটাতে হয়। আর আমাদের এখানে গাঙ্গেয় বঙ্গে সেখানে তো এই উর্বর মাটি, একটুখানি লাঙল টানলেই সেখানে সোনার ফসল ফলে মানুষজনের জীবনটা অনেক বেশি নরম সরব এবং তাদের হাতে সময় থাকে, যার জন্য বাংলায় মানুষের খাবার দাবার তার ব্যবস্থা করে, মানে চাষবাস করেও শিল্প সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে চর্চা করার সময় থাকতো। আর সেই জন্যই বাংলার মানুষ এই সমস্ত ব্যাপারে দেশের অন্যান্য বহু প্রান্তের থেকে সবসময় এগিয়ে, এবং সেই প্রভাবটা মানে ওই যে খুব সহজে ফসল ফলানো যায়, শ্রম করতে লাগে না অতটা, কিন্তু তার সঙ্গে একটা যে বৌদ্ধিক ব্যাপার, মাথার যোগাযোগ, সেই ছাপটা বাংলার খেলোয়াড়দের খেলার মধ্যে থাকতো। অর্থাৎ একটা ভূপ্রকৃতির ছাপ একটা দেশের দুটো জায়গার ফুটবল খেলার মধ্যে। আর ঠিক একইভাবে খেলার মাঠে ওই যে মানে টিফোগুলো থাকে না, টিফোগুলো মানে যেখানে ওই সমর্থকরা তারা বিভিন্ন বড় এক ধরনের প্ল্যাকার্ড নিয়ে আসেন, সবগুলো একসাথে তুলে ধরলে একটা বার্তা পাওয়া যায়। তার মধ্যেও তো অনেক সময়ই সামাজিক এবং রাজনৈতিক বার্তা থাকে। দেখবেন স্পেনের একদম মানে দুটো চিরপ্রতিপক্ষ দল হচ্ছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। তারা হচ্ছে বড় রাজাদের দল আর কি, মাদ্রিদের দল। ফলে তারা হ্যাভস অর্থাৎ উচ্চবিত্ত, আর বার্সেলোনা তারা কাতালুনিয়ার দল, হ্যাভ নটসদের দল, অর্থাৎ যারা লড়াই করে বেঁচে আছে চিরকাল, যারা সেই অর্থে নিপীড়িত সেই শ্রেণী। ফলে দুটো দলের যখন খেলা হয় তখন কিন্তু সেটা একটা জাতিগত সংঘাতের জায়গায় চলে যায়। এই যে স্পেনে সারাক্ষণ ক্যাতালুনিয়াকে আলাদা করার জন্য যে সংগ্রামটা চলছে, যে আন্দোলনটা চলছে, ওই নু ক্যাম্পে খেলা হলেই, বার্সেলোনার ওখানে খেলা হলেই কিন্তু কাতালান আন্দোলনকারীরা একইভাবে বার্তা দেন। তাহলে বুঝতে পারছেন তো, যুবভারতীতে বাংলা ভাষা নিয়ে আন্দোলনের যে বার্তাটা দিয়েছে ময়দানের দুই প্রধানের ভক্তকুল, দুই গ্যালারির থেকে যে একই ধরনের টিফো দেখা গেছে, তার মধ্যে কোনো আলাদা কিছু ব্যাপার নেই। আসলে ফুটবলের মধ্যে যে জীবনবোধ এবং সামাজিক বৈশিষ্ট্য ফুটে ওঠে, সেটাই দেখা গেছিল এর আগে এই দুটো দলের মাঠে। ঠিক একইভাবে তিলোত্তমার বিচার চেয়েও তো দুই প্রধানের সমর্থকরা এইভাবে বার্তা দিয়েছিলেন। কিন্তু সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিশোর ভারতীর গ্যালারিতে যে টিফো দেখা গেল, সেটা এক কথায় অভিনব। কারণ দেখুন,
এই যতগুলো বিষয় বললাম তার মধ্যে একটা সংঘাতের জায়গা রয়েছে, একটা কোথাও গিয়ে হ্যাভ নটসদের মধ্যে লড়াই, অর্থাৎ রাজাদের সঙ্গে প্রজাদের লড়াই। আবার কোথাও আমাদের এই বাংলায় মোহনবাগান ইস্ট বেঙ্গলের যখন খেলা হয় তখন ওই পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল হয়ে আসা কিছু মানুষের তাদের ভেতরটার থেকে উজাড় করে দেওয়া লড়াই যেরকম ইস্ট বেঙ্গলের মধ্যে থাকতো, তেমনি এই মোহনবাগান সমর্থক বা মোহনবাগান দলের মধ্যে থাকতো এই বাংলার থিতু হয়ে যাওয়া এক জনগোষ্ঠীর বার্তা। একটা সংঘাত তো, এক দল স্থিতি, আরেক দল ছিন্নমূল, সেই স্থিতির সঙ্গে একটা সংঘাত। এই বিষয়টা, এই সংঘাতের জায়গাটা কিন্তু সেদিন যে গ্যালারিতে দেখা গেল টিফোটা, ইস্টবেঙ্গল বিরাট ব্যবধানে হারিয়েছে এয়ারফোর্সের দলকে, কিন্তু তারপরও যে হাততালিটা দেখলেন ওটা সম্পূর্ণ বুকের ভেতর থেকে উঠে আসা একটা কৃতজ্ঞতার বার্তা। ওই বললাম, যে কোনো ফুটবল মাঠে এই ধরনের বিষয়গুলোর মধ্যে একটা বিভাজনের বার্তা থাকে, কিন্তু এই টিফোয় জাতীয় ঐক্যের বার্তা লুকিয়ে রয়েছে। এই হাততালির মধ্যে দিয়ে দেশের মানুষ এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে কীভাবে একাত্ম হয়ে রয়েছে সেই বার্তাটা লুকিয়ে রয়েছে। এবং এই বার্তার সময়টা যে অস্বাভাবিক নয়, বরং খুব প্রয়োজনীয়। এই সময়টা যে শাসক বিরোধীর ঐক্য শুধু নয়, মানুষের সঙ্গে মানুষের ঐক্য প্রয়োজন, সেনার সাথে মানুষের অভিন্নতা প্রয়োজন, সেটাই তো আমরা ওই সেনা প্রধানের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝতে পারলাম। আইআইটি মাদ্রাজের অনুষ্ঠানে সেনাপ্রধান তো শুনলেন, একদম সতর্ক করে দিলেন, পরের যুদ্ধ খুব দূরে নেই। মানে যারা অপারেশন সিঁদুরটা ওই টিভির পর্দায় দেখে আমরা দেখেছি যে বাহ এই তো ড্রোন উড়ে আসছে আর কীরকম আমাদের সেনাবাহিনী তাদের মেরে মেরে নামিয়ে দিচ্ছে, এবং পরের দিন খবর পড়ছি যত জায়গার থেকে পাকিস্তান আক্রমণ হানার চেষ্টা করেছিল সব ব্যর্থ হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা সবাই একটু নিশ্চিন্ত হয়ে যাননি? একটা অদ্ভুত আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়ে যায়নি? পাকিস্তান আমাদের কিছু করতে পারবে না, ওই তো অবস্থা। যা করবে সেটা ওদের আকাশেই আমাদের সেনা, আমাদের বায়ুসেনা, আমাদের স্থলবাহিনী, তারা সব ওগুলোকে শেষ করে দেবে। আর তাও তো আমাদের নৌসেনাকে পুরোদস্তুর বিরাট কিছু করতে হবে না। একবার যখন করতে শুরু করবে পাকিস্তানকে খুঁজেই পাওয়া যাবে না। এমনকি পাকিস্তান যে মাঝে মধ্যে হুঙ্কার দেয় যে তারা পারমাণবিক অস্ত্র ছুড়বে, কি করতে পারলো? কিছু করতে পারেনি। অপারেশন সিন্দুরে তো ভারত ধরলো আর মারলো, ছাড়কার করে দিল। ওদের যেখানে যেখানে আমরা ঠিক করেছি সেখানে গিয়ে মেরেছি। একটু বেপরোয়া হয়ে যায়নি আমরা? সত্যি কথা বলুন তো। কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে আরেকবার সময় করে ওই সেনাপ্রধানের বক্তব্যটা শুনুন। ও যে বললেন যে কোনো সময় পরের যুদ্ধটা শুরু হয়ে যেতে পারে এবং সেই সময়টা খুব দূরে নেই, এবং এবার শত্রু একা লড়বে না, পাকিস্তানকে সামনে রেখে কোনো ছায়াযুদ্ধ হবে না। সরাসরি পাকিস্তানকে সেই সমস্ত দেশগুলো সমর্থন করবে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর সেই লড়াই শুধু ভারতের ওই 12 লক্ষ জওয়ান লড়বে না, সেই যুদ্ধ লড়তে হবে 145 কোটি ভারতবাসীকে। শুনলেন তো? মানে এই যে গোটা বিষয়টার মধ্যে তার কিন্তু আহ্বান নেই। ও যে বলছেন না যে শুধু 12 লক্ষ লড়বে না, 145 কোটিকে লড়তে হবে, এটা সেনাপ্রধানের আহ্বান নয়, এটা বাধ্যবাধকতা। এই সময়টা আসছে, এবং যদি সত্যিই ওরকম যুদ্ধ হয়, আজকের দিনে যুদ্ধ তো বদলে গেছে, আপনি বাধ্য থাকবেন ওই যুদ্ধে অংশ নিতে। জলে, স্থলে, আকাশে, সাইবার স্পেসে, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কিন্তু যুদ্ধ হবে। যুদ্ধ আপনার বাড়িতে এসে আঘাত আনবে না, সবসময় মিসাইল, বোম, ড্রোন ওসব ভুলে যান। তার বাইরেও আঘাত আনবে, অর্থনীতিতে আঘাত আনবে, হয়তো রোগে, মানে বিভিন্ন ধরনের অসুখ, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান, বহু কিছু হতে পারে। প্রস্তুত থাকতে হবে। এবার ভারতবাসীর মানসিক জোর আর দেশপ্রেমের সত্যিকারের পরীক্ষা হবে। এটা ওই অপারেশন সিঁদুর দেখে দেখে হাততালি দেওয়ার, রাস্তায় বাইক নিয়ে জাতীয় পতাকা নিয়ে দৌড়ানো নয়, এর বাইরে অনেক বড় একটা লড়াই। এবং সত্যি কথা বলতে কি, আমরা যখন শুনছিলাম তখন ভাবছিলাম এই ঘটনাটা, এই বক্তব্যটা কেন?
কেন সেটাও তো দেখতে পেলাম। বললেন না দূরে নেই, দূরে কোথায়? যুদ্ধ ঘোষণা তো হয়ে গেছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের তো ডাক দিয়ে বসে আছে পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। ফ্লোরিডায় ওই পাকিস্তানি বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে আসিম মুনির কি বলেছেন জানেন? বলেছেন পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান যদি ডোবে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে। Victory is in mind. It's always in mind. If you ask to a Pakistani whether you lost or won, you say, my chief has become field marshal, we must have won only, that's why he's become field marshal. পাকিস্তান, পাকিস্তানি ও পাক সেনাপ্রধান, রাষ্ট্রপুঞ্জের সদস্য একটি দেশ ও দেশবাসী হাসির খোরাক হয়ে গিয়েছে। অপারেশন সিঁদুরের পর ফিল্ড মার্শালকে ফিল্ড মার্শাল বলছেন পাকিস্তানিরাই। কিন্তু আসিম মুনিরের চোখের পর্দা ও গায়ের চামড়া রয়েছে কি? 16 এপ্রিল দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন, পেহেলগাঁওয়ে জঙ্গি হানা হয়েছিল। 10ই আগস্ট আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন। ফ্লোরিডার টাম্পায় প্রবাসী পাকিস্তানিদের নৈশভোজে আসিম মুনির বলেছেন, আমরা পরমাণু শক্তিধর দেশ, আমরা ডুবছি বুঝতে পারলে অর্ধেক বিশ্বকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব। ভারত ইতিমধ্যেই তাদের রণনীতি স্পষ্ট করে দিয়েছে, পরমাণু ব্ল্যাকমেল আর বরদাস্ত করা হবে না। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। তা সত্ত্বেও ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা যে ভাষায় করেছেন তাতেও স্পষ্ট, দেশ হিসেবে পাকিস্তানের লজ্জা বলে আর কিছু অবশিষ্ট নেই। আসিম মুনির বলেছেন, ভারতকে উজ্জ্বল দেখাচ্ছে একটা মার্সিডিজের মতো যে হাইওয়েতে ফেরারির মতো আসছে। পাকিস্তান নুড়ি বোঝাই একটা ট্রাক, ধাক্কা লাগলে কার ক্ষতি হবে? If the American administration allows the Pakistani army chief to make such a provocative statement from the American soil, it's deeply disturbing. I think we should immediately call the American ambassador and ask them how they can allow such an irresponsible statement to be made from American soil. But any misadventure from Pakistan will be dealt with very severely by India. वो सच्चाई से बहुत दूर है। 4 दिन में तो घुटने टेक दिए थे। पाकिस्तान का जर्रा जर्रा हिंदुस्तान की सेना के निशाने पर आ गया था। आप आधी दुनिया तबाह करोगे। ऐसे शब्दों में हम डरते नहीं हैं। हिंदुस्तान बहुत स्ट्रांग है। हम पाकिस्तान का 2 टुकड़े करने वाला देश है ये। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা নিয়ে পাক ফিল্ড মার্শাল বলেছেন, ভারত যখন বাঁধ তৈরি করবে তখন 10টা মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আল্লাহর দয়ায় আমাদের মিসাইলের অভাব নেই। ये जो वो बोल रहे हैं वो बिल्कुल गीदड़ भपकियाँ हैं, खास करके जब हमारे एयरफोर्स चीफ ने बताया किस तरीके से पाकिस्तान को हमने क्षति पहुंचाई है। देश को क्या दुनिया को पता चला है कैसे पाकिस्तान ने मुँह की खाई है। ভারতের সম্পদগুলি একে একে ধ্বংস করার পরিকল্পনা করেছে পাকিস্তান। মুনিরের নিজের ভাষায়, আমরা পূর্ব থেকে শুরু করব, যেখানে ওদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলি রয়েছে, তারপর পশ্চিমের দিকে যাব। ভারতের কোন সম্পদকে নিশানা করবে পাকিস্তান বলে দিয়েছেন আসিম মুনির। এরপর কি করব সেটা ওদের বোঝাতে সুরাফিলের সঙ্গে মুকেশ আম্বানির ছবি দিয়ে একটা টুইট করেছিলাম। সুরাফিল কোরআন শরীফে বর্ণিত একটি দৃশ্য, যেখানে শত্রুপক্ষের রণহস্তির ওপর সৃষ্টিকর্তার প্রেরিত পাখিদের পাথর ফেলার কথা বলা হয়েছে। পাক ফিল্ড মার্শাল ধর্মীয় অনুষঙ্গ টেনে ভারতের শিল্পপতিদের খুন করার হুমকি দিয়েছেন, তাও আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। তত্ত্ব নিকষ গবা বিপদ ইতি পড়েছিলাম কথাটা, খুব সম্ভবত স্বামী বিবেকানন্দর মুখ থেকেই বেরিয়েছিল, নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু অর্থটা মনে আছে। জ্ঞানের পরিচয় বিপদে। বিপদ যে আমাদের সামনে আছে সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন। আসিম মুনিরের কথাগুলো শুনে দুটো জিনিস আপনার মধ্যে হতে পারে, খুব স্বাভাবিক প্রতিক্রিয়া দুটো। এক, ভাবতেই পারে একটা ভাঁড় কথা বলছে। ওই যে শুনলেন আমাদের সেনাপ্রধান বলছিলেন যে একজন যখন তিনি ওই সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল হয়ে গেলেন, তার মানে তিনি কি জিতেছেন নাকি? আর তার সঙ্গে আমাদের বায়ুসেনা প্রধানের বক্তব্যগুলো কীভাবে ওদের 5খানা ফাইটার আর একটা ওই বিশাল
বিমান আমরা ধ্বংস করে দিয়েছি এবং সম্ভবত মাটির থেকে শূন্যে ছোড়া সব থেকে দূর থেকে বিমান ধ্বংসের ইতিহাস হয়তো হয়ে গেছে ভারতের এই মিসাইলে। ওদের অ্যাওয়াক্সকে যেখানে নামিয়ে দেওয়া হয়েছিল 300 কিলোমিটার দূর থেকে ভারতীয় সেনা স্থল থেকে আকাশে মিসাইল ছুঁড়ে নামিয়েছে সেটাকে। এবার এগুলো শুনে, এগুলো ভেবে, এবং যখন ওই বললাম তো বাকি আমাদের সাংসদদের বক্তব্যগুলো শুনলেন, প্রত্যেকেই মনে করছে যে ওদের 2 টুকরো করে দেবো, 4 টুকরো করে দেবো, কী করবে ওরা, ফালতু কথা। আপনারা সবাই হাসতে পারেন, অথবা যদি সিরিয়াসলি নেন এই কথাগুলো, তার কারণ সিরিয়াসলি নেওয়াটা দরকার। সেনাপ্রধান যেখানে বলছেন যুদ্ধটা খুব বেশি দূরে নয়, এবং ওনার বক্তব্য খুব পরিষ্কার করে শুনলে বুঝবেন যে এটা শুধু পাকিস্তানের যুদ্ধ নয়, শত্রুপক্ষ আসলে পাকিস্তানের পিছনে, যারা যে দেশগুলো ওদের সঙ্গে দাঁড়াবে এই যুদ্ধটায়, মানে এই অপারেশন সিঁদুরের সময় আমরা তো শুধু তুরস্ককে দেখেছি, এবার কিন্তু আরও অনেকে থাকবে। দেখুন এই রকম পরিবেশে না একটাই হওয়ার আছে, আসিম মুনিরের কথাগুলো শুনে রক্ত টকবক করে ফুটে ওঠা, এবং আমি নিশ্চিত ভারতবাসীর কিন্তু রক্ত ফুটবে। এবং বিদেশ মন্ত্রকও যথেষ্ট গুরুত্ব দিয়েছে এই বক্তব্যকে, পরিষ্কার বলে দিয়েছে পাকিস্তানের এই পরমাণু ব্ল্যাকমেলকে ভারত পাত্তা দেবে না, এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে যা করার সব করা হবে। একটা জিনিস বুঝতে পারলাম জানেন তো, পাকিস্তানের হাতে ওই পরমাণু অস্ত্র থাকাটা যা, আর ওই বাঁদরের হাতে তরোয়াল দিয়ে তাকে পাহারা দিতে বসানোটাও তা। এই গল্পটা আপনারা জানেন তো, সে রাজাকে পাহারা দিতে রেখেছিল, রাজা তার পোষা বাঁদরকে বলেছিল আমি এখন ঘুমোবো, একটু পাহারা দাও, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে। বাঁদর বলেছিল একদম, হাতে তরোয়াল নিয়ে চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। হঠাৎ দেখলো রাজার নাকের ওপর একখানা মাছি বসেছে, ভাবলো হ্যাঁ রাজাকে ডিস্টার্ব করছে, ঘুম ভেঙে যাবে, মারলো এক কোপ, রাজার মাথা 2 টুকরো। এই হচ্ছে বাঁদরের হাতে অস্ত্র থাকার বিপদ। এই পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকাটা সত্যি কতটা নিরাপদ না, সেটা নিয়ে এবার কিন্তু বিশ্বের ভাবা দরকার। এটা নিয়ে আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ তো ভারত করছে। দেখুন এর সঙ্গে সঙ্গে তো কতগুলো প্রশ্ন থাকছে, যে প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে উঠছে আমি জানি, কারণ আমরা সবাই তো সাম্প্রতিককালে বেশ কয়েকটা যুদ্ধ দেখে ফেললাম। যদি পরমাণু যুদ্ধের আশঙ্কা কাটাতে ইরানের ওপর ক্লাস্টার বোমা ফেলা যায়, তাহলে পাকিস্তান কোন কোটায় ছাড় পেয়ে যাচ্ছে? এই যুক্তিতেই তো ইরানে ক্লাস্টার বোমা ফেলেছিল আমেরিকা, গোটা বিষয়টায় কোথাও ছিল না, ইসরায়েলের সাথে লড়াইটা হচ্ছিল, কিন্তু শেষ মারল কে? আমেরিকা, কোনো প্ররোচনা ছাড়াই। তাহলে এই অধিকারটা সবার থাকা উচিত। যারা অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেওয়ার হুঙ্কার প্রকাশ্যে দিচ্ছে তাদের কি ছেড়ে দেওয়া উচিত? ইসরায়েল আমেরিকার বন্ধু দেশ, সেই ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তো পরিষ্কার প্রকাশ্যে বলেছেন ইরানের পরেই পাকিস্তান সব থেকে বিপজ্জনক। তাহলে ইরানে যদি বিমান হানা হয় পাকিস্তানে নয় কেন? এগুলো আপনার আমার যুক্তি, এবং যুক্তির দিক থেকে কোনো ফাঁক নেই। কিন্তু মজাটা কি জানেন? পাকিস্তানের ওপর পরমাণু হামলা আমেরিকা কোনোভাবে করবে না, নিজে করবে না, কাউকে করতেও দেবে না। কেন জানেন? এটা কল্পনা করার দরকার নেই। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে সেই দিকে ইঙ্গিতও দিয়ে রেখেছে। বিদেশ মন্ত্রক কি লিখেছে জানেন? একটা বন্ধু দেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান পরমাণু হুমকি দিচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। মানে আমেরিকার যে পরোক্ষে সায় আছে গোটা বিষয়টায়, উস্কানিটা এরকম ক্ষেত্রে বলা হয় না আর কি। মানে বিদেশ মন্ত্রক বলতে পারেনি, আপনি আমি ভেবে নিতে পারি। তারা যখন তাদেরই কোথাও গিয়ে এটাতে কোনো আপত্তি নেই, তারাই যখন উস্কে দিয়ে এটা বলাচ্ছে, তখন তারা কখনো তাদের ওপর আক্রমণ করবে? দেখুন বিষয়টা এতটুকু অবাক হওয়ার মতো নয়, এতটুকু অভিনব নয়।
এই একই জিনিস তো আমরা অতীতেও দেখেছি। ৭-এর দশকে আমেরিকায় দাঁড়িয়ে এর থেকে অনেক বড় বড় হুঙ্কার দিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। কয়েক বছর পর ওই জেনারেল জিয়াউল হক ওই ভুট্টোকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছেন। এবার মুনিরকে যে কে কোথায় কখন ঝোলাবে সেটা আপনারা নিশ্চিতভাবেই দেখতে পাবেন, এবং এটাও নিশ্চিত থাকতে পারেন সেই সময় তাকে বাঁচাতে না আমেরিকা আসবে না কেউ আসবে, কারণ তখন আপনি বুঝে উঠবেন যে মুনিরের পার্ট যাত্রাপালায় শেষ, অতএব বিদায়। তবে এখন মুনির যে হুঙ্কার দেখছেন না, সে নিয়ে বাংলায় একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, পুতুল নাচের ইতিকথা। অপারেশন সিঁদুরের আগে মুনির পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন। তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলে উস্কেছিলেন। তিনি পেহেলগাঁওয়ে পাক সেনার স্পেশাল কোরের কমান্ডোদের পাঠিয়েছিলেন যারা ওই হিন্দু বেছে বেছে গণহত্যা করেছিল, এটা বুঝিয়ে দিতে কি তাদের উদ্দেশ্য। এবার অপারেশন সিঁদুরের পর আসিম মুনির ফিল্ড মার্শাল হয়েছেন। যুদ্ধে যেতেননি, কিন্তু উদ্দেশ্য সফল, যা চেয়েছিলেন তা করতে পেরেছেন। হয়তো তারই শিরোপা এটা, ফিল্ড মার্শাল। আসলে মুনিরের পরিচয়টা কি জানেন? মুনির ফিল্ড মার্শালও নন, পাকিস্তানিও নন, কিচ্ছু নন। তিনি আসলে আমেরিকার বশংবদ, এর বেশি কিচ্ছু নয়। আজ থেকে 3 মাস 1 দিন আগে অপারেশন সিঁদুর স্থগিত রেখেছিল ভারত। এর মধ্যে 2 বার মুনিরের আমেরিকা যাওয়া হয়ে গেছে ওই 3 মাসের মধ্যে। ভাবতে পারেন, দেখে মনে হচ্ছে বারবার যাতায়াত করছে প্রায়। প্রথমবার গেছিলেন ট্রাম্পের সাথে লাঞ্চ করতে, আর সেখানে পাকিস্তানের তরফে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, রেখে হচ্ছেন। বারবার বিভিন্ন মিডিয়ায় বলে বেড়াচ্ছেন ট্রাম্পকে অবশ্যই নোবেল পুরস্কারটা দেওয়া উচিত, শান্তির নোবেল পুরস্কার। আরও একটা কারণ যোগ হতে পারে, এই যে তিনি অনুমতি দিয়েছেন এরকম একজন যুদ্ধপাগল লোককে, আসিম মুনিরকে, তার দেশের মাটিতে দাঁড়িয়ে অর্ধেক বিশ্বকে শান্ত করে দেওয়ার, অন্তত হুমকি দেওয়ার। ইনি শান্তি পুরস্কার পাবেন না তো কে পাবে? কিন্তু দেখুন, নর্মালি যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা বিশেষ অতিথিরা ওই হোয়াইট হাউসে আসেন বা এই ধরনের মধ্যাহ্নভোজ, লাঞ্চ বা ডিনার করেন, তখন তাদের সঙ্গে ওই প্রেসিডেন্টের যে দেখা সাক্ষাৎ, তার ভিডিও অফিসিয়ালি প্রকাশ করে হোয়াইট হাউস। এক্ষেত্রে কিন্তু কিচ্ছু করেনি। মানে ট্রাম্প মুনিরকে যা বলানোর বলিয়ে নিচ্ছেন, কিন্তু তাকে বিরাট গুরুত্ব দিতে বা তাকে স্বীকৃতি দিতে রাজি নন। এর মধ্যে তিনি ওই পাকিস্তান সফর করবেন, ট্রাম্প পাকিস্তান সফর করবেন, এরকম কথাও বলে দিয়েছিলেন মুনির, কিন্তু সেটাও খারিজ করে দিয়েছে আমেরিকা। মানে আমেরিকার চোখে পাকিস্তান এবং মুনির দুটোই চাকর ছাড়া কিচ্ছু নয়। একটা লেভেল পর্যন্ত থাকবে, তার উপর উঠতে যাবে না। এবার সত্যি কথা বলতে কি, মুনির ওই যে লাঞ্চ করেছিলেন, তাকে কোথায় বসানো হয়েছিল, মাটিতে বসেছিলেন কিনা বিশ্বাস করুন আমরা জানি না। এবার মুনির গেছেন কোথায়? ফ্লোরিডায় আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে। সেই ফ্লোরিডায় দাঁড়িয়ে ভারতের বাঁধে মিসাইল মারার হুমকি দেবেন মুনির। যদি তাতে ট্রাম্পের অনুমতি না থাকে, এত কলজের জোর রয়েছে, বুঝতে পারছেন তো? মুনিরকে দিয়ে ওগুলো বলানো হয়েছে, এবং মুনিরের কথাগুলো আর একটু তলিয়ে দেখলে এই বিষয়টা আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। মুনির কি বলেছেন? যা বলেছেন সেটা যদি লিখে দেওয়া কোনো বক্তব্য হয়, অবাক হবেন না। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সুস্পষ্ট বার্তা আছে। আপনারা বলবেন হ্যাঁ তাই তো, ওই যে বললেন পরমাণু যুদ্ধে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবেন, উন্মাদরা তো তাই করে। ওই সিনেমায় দেখবেন ভিলেনের যারা ছোট চামচা টামচা আর কি, তারা কি বলে, যখন ভিলেন যখন দেখে যে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে যখন বলে যে এবার তুমি গিয়ে মরো, তখন নর্মালি একটা কমন ডায়ালগ কি, আরে আমি কিন্তু ফাঁস করে দেবো, আমি কিন্তু একা মরবো না, মরতে যদি হয় আমি সবাইকে নিয়ে মরবো। সুতরাং মুনির যে বলছেন অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবেন, নিজেরা ডুবলে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববেন, এটা তো সেরকমই, মানে ফাঁকা হুঙ্কার বা ব্ল্যাকমেলিং। ব্যাপারটা ওই সোজা সাপটা ব্যাপার নয়।
যে একটা পরমাণু যুদ্ধ হলো, ন্যাচারালি তাতে বিরাট প্রতিক্রিয়া হবে, বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চলবে, সেরকম নয়। নির্দিষ্ট বার্তা, ভারত অর্ধেক বিশ্ব তো নয়, কিন্তু যদি ভারতের সঙ্গে চীন আর রাশিয়া যোগ হয় তাহলে জনসংখ্যাটা অর্ধেক বিশ্বের কাছাকাছি চলে যাবে। খেয়াল করে দেখুন, মানে বুঝতে পারছেন। এবার বেজিংকে ভাবতে হবে, পাকিস্তান তো তাদের অল ওয়েদার ফ্রেন্ড, আবার আমেরিকা চীনের অল ওয়েদার এনিমি, মানে একজন যাকে তারা মনে করছেন চিরকালীন বন্ধু। মনে মনে কী ভাবছেন সেটা বলা মুশকিল, চীনেদের মুখে এক মনে আর এক, ওটা দিয়ে বুঝবেন না। কিন্তু দেখিয়েছেন তো এখন অবধি একটাই জিনিস, সেটা আমরা দেখেছি, কাজে লাগানোর জন্যই হোক বা যে কারণেই হোক, সবসময় বন্ধুর মতো পাকিস্তানের পাশে থেকে যে চীন, কিন্তু আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক সেটা নিয়ে তো কোনো রাগঢাক গুরুগুণ নেই, সরাসরি সংঘাতের সম্পর্ক। এবার ভারতের মতো চীনকে শুল্ক শাসানি যে দেওয়া যাবে না সেটা আমেরিকা জানেন, এমনকি মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স তো পরিষ্কার বলেও দিয়েছেন। সেই জন্যই কি ওই অর্ধেক দুনিয়ার কথা বলে আসিম মুনিরকে দিয়ে চীন আর রাশিয়াকেও হুমকি দেওয়া হলো, এটাই করালেন ট্রাম্প। মুনির এখন তার মানে আমেরিকার ভাষা বলছেন, অবাক হওয়ার কিছু আছে? আরেক দিক থেকে অর্ধেক পৃথিবীর ব্যাখ্যা দেখতে পারেন, অর্থনৈতিক ব্যাখ্যা। ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল এরা মিলে কি করেছে? ব্রিক্স বানিয়েছে। এই ব্রিক্সের মোট অর্থনীতির পরিমাণ কত জানেন? বিশ্বের অর্থনীতির 35%। আর আমেরিকা ছেড়ে দিন, আমেরিকার সঙ্গে আরও 7টা তথাকথিত ধনী দেশ, মানে যাদের নিয়ে G7, আগে যেটা G8 ছিল, তারপর রাশিয়াকে ভাগিয়ে দিয়েছে কানাডা। এই G7-এর মোট অর্থনীতি কত? পৃথিবীর অর্থনীতির 28%, মানে ব্রিক্সের পেছনে। এই জন্যেই কিন্তু আমেরিকার অর্থনীতিবিদরা বলতে শুরু করেছেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে আপনাদের বুঝে নিতে হবে বা স্বীকার করে নিতে হবে বা মানসিকভাবে প্রস্তুত হতে হবে, আমেরিকার উত্থানের দিন শেষ, এবার পতনের সময়। অনেক দিন রাজত্ব করেছে, ওই রাজত্ব, কোনো রাজত্ব চিরস্থায়ী হয়নি, এটাও হবে না। তাই ওই ব্রিক্সকে বা ভারতকে যদি মার্সিডিজ বলে মনে হয় আজকের দিনে, পাকিস্তান বা তার সঙ্গীদের নুড়ি বোঝাই ট্রাক মনে হতেই পারে, সেটাই স্বাভাবিক। সেই জন্যই কি এই মার্সিডিজকে নুড়ি বোঝাই ট্রাক দিয়েই ধাক্কা দেওয়ানো হবে? আসিম মুনির তো সেটাই বলছেন। আবার দেখুন, আসিম মুনির বলেছেন ভারতকে পূর্ব দিক থেকে ধ্বংস করা শুরু হবে, ধাপে ধাপে পশ্চিম দিকে যাওয়া হবে। এবার শুনে আপনারা সবাই অবাক হচ্ছেন, আরে পূর্ব দিক অবধি পৌঁছবে কী করে? ভারতের সীমা থেকে তো এমনি পেরোতেই পারে না, ড্রোন পেরোতে পারেনি, F-16 পেরোতে পারেনি, ওদের কোনো অস্ত্র পৌঁছতে পারেনি, তাহলে ভারতের পূর্ব দিক অবধি পৌঁছবে কী করে? ভারতের পূর্ব দিকে তো পাকিস্তানের কোনো সীমানাই নেই, সীমান্তই নেই। কিন্তু ISI-এর চররা যে বাংলাদেশের সেনা ছাউনিতে লুকিয়ে নেই তার গ্যারান্টি আছে? বাংলাদেশকেই যে তাদের একটা হাত হিসেবে বা একটা অংশ হিসেবে পাকিস্তান তৈরি করছে না, বা পাকিস্তানের বন্ধু দেশটা তৈরি করছে না, তার গ্যারান্টি আছে? তুরস্ক অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে পেছন থেকে সাহায্য করেছিল, এখন তুরস্ক বাংলাদেশকে বায়াক্তার ড্রোন দিচ্ছে। এবার তুরস্কও তো আমেরিকার হাতের পুতুল। বাংলাদেশে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে কে? সেও তো আমেরিকা। সে ডিপ স্টেটের পর্দাফাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পই। আবার অদ্ভুত লোক, বলে কয়ে লোকজনকে পথে বসান আর কি। কিন্তু পাশাপাশি কি করেছেন তিনি জানেন? যে তাকে সরানোর, মানে তিনি যাতে না জিততে পারেন তার জন্য কলকাঠি নাড়ার চেষ্টা করেছিলেন, তার মতো করে আর কি, ওই কাঠবিড়ালির অংশ নেওয়ার মতো করে একটুখানি চেষ্টা করেছিলেন ইউনূস, সফল হননি। কিন্তু তারপর এখন তো ট্রাম্প আর শত্রু নন, কারণ ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট আর বাংলাদেশ তার নয়া ভৃত্য। সুতরাং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওপর ভারতের তুলনায় কম শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
চট্টগ্রাম দিয়ে আরাকানে হিউম্যান করিডোর তৈরি করা হবে, সেটা রোহিঙ্গাদের দেশে ফেরানোর একটা রাস্তা বলা হচ্ছে। আসল লক্ষ্য কি? আমেরিকার অস্ত্র পাচার করা হবে। সেন্ট মার্টিন দ্বীপটা অলরেডি নিয়ে নিয়েছেন, সেখানে মার্কিন ঘাঁটি হবে। তাতে কি সুবিধে? চীনের তেল চলাচলের রাস্তার ওপর নজর রাখা হবে। তার মানে বুঝতে পারছেন, ভারতের পূর্ব দিকের সম্পদ ধ্বংস বা পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করার যে হুঙ্কার দিচ্ছে মুনির, সেটাও আমেরিকারই ভরসায়। এমনকি মুকেশ আম্বানিদের হত্যা করার হুমকিও যে আমেরিকার ভরসাতেই দেওয়া হচ্ছে, সেটা তো এখন চোখ বুজে ধরে নেওয়া যায়। মানে এতক্ষণ যা যা ব্যাখ্যা করে দিলাম, এবার আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না সেটা কেন কেন হঠাৎ করে মুকেশ আম্বানির নাম এলো? কারণ মুকেশ আম্বানি আমেরিকার পুঁজিবাদী লবির প্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের জিডিপির থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক টার্নওভারটা বেশি। সেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে এটা কিন্তু হিসেব কষে বার করেছে, এটা আপনার আমার বার করা নেই, তারা করে দেখিয়ে দিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেখানে মুনির এই সমস্ত কথা বলছেন, সেখানে ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি ছিল না, মোবাইলও বাইরে জমা রেখে ঢুকতে হয়েছিল। তার মানে কি? মানে মুনির যে সব বলবেন তার প্রস্তুতি আগের থেকেই ছিল, পুরোটা আমেরিকার সাজিয়ে দেওয়া। কেন ওগুলোকে রেকর্ড করতে দেওয়া হয়নি? যাতে এই পরমাণু হানার উস্কানির ভিডিওটা সবার সামনে প্রমাণ হিসেবে না উঠে যায়, যাতে ভারত এটা নিয়ে গোটা বিশ্বের দরবারে পেশ না করতে পারে। আমেরিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা সাংবিধানিক অধিকার, যেখানে হাতে লেখা নোটেরও কিন্তু আইনি বৈধতা রয়েছে, তাই জন্য কাউকে নোট পর্যন্ত নিতে দেওয়া হয়। বুঝতে পারছেন? সত্যিই কি পাকিস্তান ভারতে পরমাণু হামলা চালাবে? সত্যিই ভারতের বাঁধে মিসাইল হানা চালাবে? হামলা চালাতে পারলে তো অপারেশন সিঁদুরেই চালাতো, পারেনি। তাহলে মুনির বললেন কেন? এটাও শাসানি। মুনিরকে দিয়ে ট্রাম্পের শাসানি, কারণ ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা ইদানিংকালে একজনই বলেছে, পাকিস্তান অতবার বলেনি যতটা ট্রাম্প বলেছে। এবার এই গোটা বিষয়টা একটু কাঁচা চিত্রনাট্য কিনা এটা কারোর মনে হতে পারে। এই পরপর যে বিষয়গুলো বললাম সেগুলো দেখলে সাজালেই পরিষ্কার যে এটা পরিকল্পনা করে করা হয়েছে, যাতে অ্যাটলিস্ট যদি দেখা যায় যে ফেঁসে যাচ্ছে বা আমেরিকাও চাপে পড়ে যাচ্ছে, তখন মুনির বলবেন আমি এরকম কথা বলিই নি, মিটে গেল। কারোর কাছে কোনো প্রমাণ নেই, ধরতে পারবেন না। কিন্তু ভারত কি করেছে? ভারত সেই সুযোগটা দেয়নি, ভারত এই অঙ্কটাও বুঝে ফেলেছে। আর সেই জন্যেই এই শাসানিকে অগ্রাহ্য করার কৌশল নিয়েছে ভারত। মুখে ভেতরে ভেতরে যা কিছু প্রস্তুতি নেওয়ার, সেটা যে নেওয়া হচ্ছে সেটাও কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে। ওরা যেরকম দুমুখী বার্তা দিচ্ছে, ভারতও দুমুখী স্টান্স নিয়েছে। নরেন্দ্র মোদী নিজে কিছু বলেননি, শুধু বলেছেন হিংসুটেরা চাইছে না ভারতের ভালো, কিছু করতে পারবে না। আর মোদির মন্ত্রীরা নাম না করে আমেরিকাকে খোঁচা মারছে। আর সেনাবাহিনী তারা সতর্ক করে দিচ্ছে ভারত কিভাবে তৈরি এই পরিস্থিতির জন্য। कुछ लोग हैं जो भारत के का विकास जितनी तेजी के साथ हो रहा है उन्हें रास नहीं आ रहा है, उन्हें अच्छा नहीं लग रहा है। सबके बास तो हम हैं, भारत कैसे इतनी तेजी के साथ बढ़ रहा है। और बहुतों के द्वारा यह कोशिश की जा रही है कुछ ऐसा किया जाए ताकि भारत में भारतवासियों के हाथों से जो चीजें तैयार होती हैं वह दुनिया के देशों में जाएं, तो उन देशों में बनने वाली चीजों से वह महंगी हो जाएं। And now in our Bengaluru, Namma Bengaluru, Devanalli is becoming a major iPhone manufacturing hub. India has become the top smartphone supplier to which country? To USA, overtaking all other countries. तो मुझे लगता है दुनिया झुकती है, झुकाने वाला चाहिए, ये हमारे देश की इम्पोर्टेंट महत्वपूर्ण बात है। और अगर हमारा एक्सपोर्ट बढ़ेगा, इकोनॉमी और ग्रोथ रेट बढ़ेगा, तो मुझे नहीं लगता कि हमें किसी के पास जाना पड़ेगा। आज जो दादागिरी करते इसलिए कर रहे कि वो आर्थिक दृष्टि से संपन्न है, दादागिरी इसलिए करते हैं कि उनके पास टेक्नोलॉजी है। अगर उनसे अच्छी टेक्नोलॉजी और रिसोर्सेज हमारे पास आएंगे तो हमें दादागिरी नहीं करनी है। हमारी संस्कृति ये कहती है कि विश्व का कल्याण हो। तुलसी संगति साधु की करी करी सो है सुगत।
ষোড়শ শতাব্দীতে লাইনটা লিখেছিলেন বিখ্যাত এক কবি, নাম তুলসী দাস। মানেটা কি? মানেটা হলো সাধু সঙ্গে থাকলে প্রতিটা মুহূর্তই সুগন্ধময় হয়। আজ তুলসী দাসের জন্মবার্ষিকী। তুলসী দাসকে স্মরণ করছে গোটা হিন্দি বলয়। বাংলা ভাষার আন্দোলন চলছে তো, নাহলে হয়তো ওই হিন্দু গোস্বামী কবি বাংলাতেও কলকে পেয়ে যেতেন। তবে একদম যে ব্রাত্য সেটাও নয়, কথায় না হলো কাজের মধ্যে দিয়ে কিন্তু ওই তুলসী দাসের লাইনটা স্মরণ করেছে তৃণমূল। আজ দিল্লিতে নির্বাচন কমিশন অফিস অভিযানে নেমেছিল ইন্ডিয়া ব্লক। মূল মুখ যদি রাহুল গান্ধী হয়ে থাকেন, তাহলে রাহুলকে তৃণমূলও কিন্তু যোগ্য সঙ্গত করেছে। এতদিন আন্দোলনে একটা কিন্তু ভাব ছিল, দেখবেন ইন্ডি জোটের কোনোটাই একদম অল আউট যাচ্ছে এরকম ব্যাপার ছিল না। কিন্তু ওই বললাম, সবই সাধু সঙ্গের ফল হতে পারে। তুলসী সঙ্গতি সাধু, এরকম আর কি। এই প্রথম ইন্ডিয়া জোটের সব দল একে অপরকে সঙ্গ দিল, একদম জানপ্রাণ দিয়ে দিল। এই প্রথমবার একদম একজোট হয়ে রাস্তায় নামলেন সব বিরোধী দলের সাংসদরা। মানে একটা ঠিকঠাক ইউনাইটেড ইন্ডিয়া ব্লক দেখা গেল এতদিনে। অতীতে কংগ্রেসের বহু কর্মসূচি হয়েছে, হয় তৃণমূল পাশে থেকেছে কোনো সময়, নয় আপ কোনো সময় পাশে থেকেছে আরেকজন দূরের, কিন্তু কখনো দেখেছেন সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। মানে তৃণমূল তো বহু সময় আলাদা কর্মসূচিও নিয়েছে। এর আগে রাহুল ওই ভারত জোড়ো যাত্রা করেছিলেন, প্রায় 150 দিন ধরে দেশের উত্তর থেকে দক্ষিণে পদযাত্রা করেছিলেন 2022 সেপ্টেম্বর থেকে 2023 জানুয়ারি পর্যন্ত। সেই পদযাত্রা কংগ্রেস একাই করেছিল। পরের বছর মানে 24 লোকসভায় কি দেখলাম, কংগ্রেস কোনো মতে 100 আসন ছুঁয়েছিল বটে, কিন্তু ক্ষমতার ধারে কাছে যেতে পারেনি। সেই রাহুল আবার পথে নামলেন এবং অতীত থেকে শিক্ষা নিয়ে এবার সাধু সঙ্গ আঁকড়ে ধরলেন। কমিশনের অভিযানের শুরুতেই তিনি বলে দেন যে দেশের বিরোধী সাংসদরা আজ কমিশনের কাছে পৌঁছবে। একবারও কংগ্রেসকে আলাদা করে দেখানোর রাস্তায় হাঁটেননি। এইটা হচ্ছে ইন্টারেস্টিং। এবার দেখুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাতীয় স্তরে যুদ্ধের মুখ কিন্তু এখন পর্যন্ত রাহুল গান্ধী, আঞ্চলিক স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিভিন্ন সময় আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা জাতীয় স্তরে ভাসিয়ে দিয়েছে, কিন্তু এখন সেটার মধ্যে একটা সংযম রয়েছে। এই সময়ে সেই ব্যাপারটাকে তুলে সংঘাতের রাস্তায় হাঁটছে না। বরং আজকে দেখে কি মনে হচ্ছে, জাতীয় আর আঞ্চলিক রাজনীতি আজ এক হয়ে গেছে। রাহুল অ্যাটম বোম ফাটানোর কথা বলেছিলেন, যদিও ফাটিয়েছিলেন কালীপটকা, তবু তো ফাটিয়েছিলেন। আর আজকের কর্মসূচিটা রাহুলের ওই কালীপটকা ফাটানোর পরবর্তী পর্যায়ে মনে হতে পারে। এখানেই রাহুল গান্ধীর সাফল্য। একদিকে ইন্ডিয়া জোটের একতা, অন্যদিকে নিজের তোলা প্রশ্ন নিয়ে বিরোধীদের সবাইকে পথে নামানো, দুটোই কিন্তু কংগ্রেস করে ফেলেছে। এবং আজকে সেই ডাকে, রাহুলের ডাকে ব্যারিকেড টপকালেন কে? মহুয়া মৈত্র, অখিলেশ যাদবরা। মিতালি বাগ আর মহুয়া মৈত্র আহত পর্যন্ত হয়েছেন, সেটাকে আবার বিজেপি নাটক বলেছে। এটা অবশ্য স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট। ঠিক যেমন তিলোত্তমার মায়ের আহত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, এটা সেরকম। দিনের শেষে কমিশন বনাম বিরোধীদের যুদ্ধের ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল। এতে বিরোধীদের একটা সুবিধাও হলো, যুদ্ধটা কমিশনের বিরুদ্ধে এবং স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে। তাই এই যুদ্ধে বিজেপির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামাটা কঠিন, আবার মাঠে না নামলেও মুশকিল। কারণ কমিশনের হয়ে বিজেপি যত সওয়াল করবে, ততই কমিশন আর বিজেপিকে এক বন্ধনীতে রাখতে সুবিধা হবে বিরোধীদের। আর যদি অন্য দিক থেকে বিরোধিতা করে, তাহলে বলা হবে মুখে বলছে যে স্বচ্ছ ভোটার তালিকা চাইছে বিজেপি, কিন্তু আসলে কাজের ক্ষেত্রে তার উল্টোটা করছে। এইটাই হচ্ছে राजनीति। एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है, ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए।
আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে, আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। আমরা এখানে আটক, আমাদের সিইসি রাজীব কুমারের এগেনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে, ইমিডিয়েট এফআইআর। এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন, ভোটার লিস্টের কারচুপির জন্য তিনি দায়ী, এফআইআর। মহুয়া মৈত্র কি বললেন? রাজীব কুমারকে গ্রেফতার করতে হবে। রাজীব কুমার এখন আর কমিশনার নয়, নির্বাচন কমিশনার, কিন্তু তৃণমূলের দাবি যাবতীয় কারচুপি পূর্বতন কমিশনার রাজীব কুমারই করেছিলেন, তাই সবার আগে তাকে গ্রেফতার করতে হবে। এবার এটা শুনে আপনাদের মনে পড়ে যাচ্ছে না, কয়েক বছর আগে এই একই দাবি তো বিজেপিও তুলেছিল। তবে বিজেপির নিশানায় থাকা রাজীব কুমার আর তৃণমূলের নিশানায় থাকা রাজীব কুমার নামে আলাদা হলেও আসলে আলাদা, তাই একদম কনফিউজড হবেন না। বিজেপি নিশানা করেছিল আইপিএস রাজীব কুমারকে, আর সেবার অভিযোগটা কী ছিল? তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ। আর এবার বিজেপির হয়ে কাজ করার অভিযোগে তো ওই নির্বাচন কমিশনার, আগের নির্বাচন কমিশনার রাজীব কুমারকে অভিযুক্ত করা হয়েছে। দেখুন, তৃণমূল যখন প্রাক্তন রাজীব কুমারকে টেনে এনেছে, বিজেপিও চুপ করে থাকছে না। বিজেপিও পাল্টা বলছে কমিশনের নির্দেশ না মানায় বর্তমান ডিজি রাজীব কুমারকে ধরা হোক। এবার প্রশ্ন হলো, কমিশনের নির্দেশটা ঠিক কী ছিল? কেন এই অভিযোগটা তুলছে বিজেপি, বা এই দাবিটা করছে? কিন্তু যাই বলুন, কেন করেছে না করেছে সে তো পরের কথা। একই সময়ে একই দিনে রাজীব কুমারকে ধরার দাবি দুপক্ষকে উঠছে, কিন্তু দুজনে আবার আলাদা রাজীব কুমার। কি ইন্টারেস্টিং বিষয়টা না? এই রাজনীতি মাঝে মধ্যে বেশ ইন্টারেস্টিং, মজাদার পরিস্থিতির সৃষ্টিও করে, বিভ্রান্তিমূলকও বটে। পরিষ্কার করে না বললে, একটু হালকা করে যদি কেউ ওই ইতি গজর মতো শেষটা হালকা করে বলে, তাহলেই লোকজন চরম বিভ্রান্তিতে। তো সে যাক, এই ক্ষেত্রে যে বিজেপি দাবি করছে রাজীব কুমারকে গ্রেফতার করতে হবে, ডিজি রাজীব কুমার, এবার তার কারণটা কি? তা সেটা বুঝতে গেলে তাকে জানতে হবে যে কমিশনের নির্দেশটা কী ছিল। কমিশন বলেছিল ভোটার তালিকায় নাম কারচুপি করেছে 2জন WBCS অফিসার, আরও 2জন সরকারি কর্মী, মোট 4 জন। এদের সাসপেন্ড আর এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন, ডেডলাইনও দিয়েছিল সঙ্গে, আজ দুপুর 3টে। এবার কমিশন বলেছিল সাসপেন্ড আর এফআইআর, আর সরকার কোনোটাই শুনল না। এবার শুনল না মানে একদম কিচ্ছু করলো না সেরকম কিন্তু না। ওই যে 4 জনের কথা বলা হয়েছিল তাদের সাসপেন্ড বা এফআইআর করেনি, কিন্তু 4 জনকেই ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে কি, কমিশনের নির্দেশ একদিকে মানা হলো না, আবার ভোটের কাছ থেকে সরিয়েও দেওয়া হলো, অর্থাৎ কিছু করাও হলো, যুদ্ধও বজায় থাকলো, আবার মুখ রক্ষাও হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 6ই আগস্ট বলেছিলেন কোনো রকম শাস্তি তিনি পেতে দেবেন না, প্রোটেক্ট করবেন, একদম এই কথাগুলোই তো বলেছিলেন তিনি। এবার অভিযুক্তদের অব্যাহতি দিয়ে কি প্রোটেক্ট করা হলো? তার মানে মোদ্দা কথা কি দাঁড়ালো? অব্যাহতি দেওয়া হলো, তবে কমিশনের নির্দেশে শাস্তি দেওয়া হলো না। এখানেই তো উল্টো প্রশ্নটা, তাহলে অব্যাহতিটা দেওয়া হলো কেন? তাদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? কমিশন অভিযোগ করেছিল কারচুপি। এবার যদি কারচুপির অভিযোগ মিথ্যেই হয়ে থাকে, তাহলে অব্যাহতিই বা দেওয়া হলো কেন? আর যদি অব্যাহতিই দেওয়া হয়ে থাকে, তাহলে কারচুপির অভিযোগটাকে কি আর মিথ্যে বলা যাবে? দেখলেন তো কিরকম বিভ্রান্তি তৈরি করতে পারে রাজনীতি। দেখুন, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে। যদি কলকাতা সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয়, তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয় পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে, তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এবার কমিশনের অভিযোগটা কি?
ভোটার লিস্টে কারচুপি করেছেন দুজন ইয়ারও আর দুজন AERও। ভালো করে বুঝুন ব্যাপারটা। আসল নিয়মটা কি? কমিশন শাস্তির কথা বলতে পারে, কিন্তু শাস্তি দেওয়াটা ওটা নির্ঘণ্ট প্রকাশ না হওয়া পর্যন্ত, মানে ভোটের নির্ঘণ্ট আর কি, যতক্ষণ না আদর্শ আচরণবিধি চালু না হয়, মানে নির্বাচন বিধি চালু না হয়, ততক্ষণ পর্যন্ত কমিশনের হাতে শাস্তি দেওয়ার অধিকার নেই, ক্ষমতা নেই। ততক্ষণ শাস্তি সেই দিতে পারে যে নিয়োগ করে। এবার এক্ষেত্রে এই 4 সরকারি কর্মীর নিয়োগকারীকে সরকার, তাই শাস্তি দেওয়া বা না দেওয়াটা সরকারের হাতে। এটা কমিশনও জানে, সরকারও জানে, আর রাজনীতি তো বিলক্ষণ জানে। সরকার কি করলো? বলল তদন্ত করে দেখবে, এবং যতক্ষণ না তদন্ত ফলাফল আসছে তার আগে শাস্তি দেওয়াটা অপরাধ। কিন্তু অভিযোগটা, ভোটার তালিকায় গরমিলের অভিযোগকেই তো সরকার সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী? একজনও যোগ্য ভোটার যেন বাদ না যায়, মানে বেআইনিদের বাদ দেওয়ার ক্ষেত্রে তার কোনো আপত্তি নেই, এটাই তো দাঁড়ায়। অথচ এক্ষেত্রে সেই বিষয়টাকেই লঘু করে দেখা হলো কেন? কেন বলা হলো SIR হলে ভোটার তালিকায় কারচুপি হবে? আন্দোলন কে করছে এই অভিযোগে? তৃণমূলই তো, তাই না? তো এই একই অভিযোগ তো কমিশনও করছে। কমিশন বলছে কারচুপি হবে নয়, কারচুপি হচ্ছে, আর সেই কারণেই শাস্তি দেওয়া দরকার, আর সেই কারণেই SIR দরকার। SIR করেই কারচুপি হটিয়ে স্বচ্ছ ভোটার তালিকা সম্ভব। মানে খেয়াল করে দেখুন, কমিশন আর সরকার আদতে কিন্তু দুজন একই কথা বলছে, অথচ কিরকম যুদ্ধ আবহ। এবার কমিশনের নির্দেশটা না মানায় কি হতে পারে? একটু আগেই বললাম কমিশন ডিরেক্ট শাস্তি দিতে পারবে না, তাহলে সরকারই বা কেন অব্যাহতি দেওয়ার পথে হাঁটলো? সরকার তো 4 অভিযুক্তকে বহাল রেখে দিয়ে যুদ্ধটা আরও তুঙ্গে নিয়ে যেতে পারত। এখানেই কৌশলগত অবস্থান। তৃতীয় আরেকটা পথ, শাস্তি না দিয়ে তদন্ত না করে তৃতীয় পথে অব্যাহতি দেওয়া। এই পথেই আদালতের রাস্তাটা মসৃণ করতে চাইছে রাজ্য। ওটাই রাজনীতির সেরা ডেস্টিনেশন, আদালত। এবার আদালতে গেলে সুবিধা কি হয়? যে কোনো বিষয় যদি একবার আদালতে চলে যায়, সরকার লড়াই করছে, এই রেফারেন্সটাই তো ভোটারের মনে সবথেকে বেশি প্রভাব ফেলবে। এবার রেফারেন্সটা কি, কেন, কিসের পরিপ্রেক্ষিতে লড়াই, ও সবাই ভুলে যাবে। লড়াইটা আসল। বিহারে 60 লক্ষ নাম বাদ গেছে, এটা তৃণমূলের কাছে রেফারেন্স, হাতে গরম তথ্য দেখিয়ে দেবে। 60 লক্ষ নাম বাদ গেছে, কেন বাদ গেছে ওসব নিয়ে ভাবার দরকার নেই। কে মরে গেছিল, কে চলে গেছিল, এই সমস্ত নামের কারণগুলো বড় কথা না, বাদ গেছিল। সুতরাং ওখানে যদি 60 লক্ষ লোকের নাম বাদ যেতে পারে, আমার আপনার নামও বাদ যেতে পারে। এইটা শুধু আপনাকে ভাবতে হবে। এটা ভাবলেই সরকার বা শাসক দলের লাভ। এতে কমিশনের প্রতি ভয় বাড়বে, আর তৃণমূলের লড়াইয়ের প্রতি শ্রদ্ধা। এবার খেয়াল করুন, যত নাম বাদ যাওয়ার ভয় ডর ভাব বাড়বে, তত ওই ভাবনা চিন্তা সব কিছুর থেকে নিউটন দাস, লাভলি খাতুনরা জাস্ট মিলিয়ে যাবে। তৃণমূলের সাপোর্টে বাংলাদেশিদের আশ্রয় পাওয়ার যে অভিযোগ, বা রোহিঙ্গাদের এখানে ভোটার তালিকায় ঢুকে পড়ার যে অভিযোগ বিজেপি তুলছে, সেটা আড়ালে চলে যাবে। তখন এই বাঙালিকে বাঁচানোর যুদ্ধটাই আসল হয়ে দাঁড়াবে। এবার ভোটারদের দুঃখ একটাই, কারচুপিহীন, ভয়ডরহীন একটা ভোট হবে, এরকম পরিস্থিতিটা বা তার আশ্বাসটা, এটা কিন্তু কেউ দেওয়ার জন্য ঝাঁপাচ্ছে না। যেটা রাজ্য সরকার করতে পারে, একটা আইনগত ওপিনিয়ন নিতে পারে, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে ইলেকশন কমিশনকে বলতে পারে যে এটা আমাদের আইনগত, আমাদের মত। একটা হচ্ছে আইনগত ওপিনিয়ন নেওয়া, আর একটা হচ্ছে যে এই দেখা যে কে সত্যি সত্যি দোষটা করেছে। এই রেকমেন্ডেশন না মানেন, তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। যদি নির্বাচন কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হয়, তাহলে কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারে। বিতর্কটা মেটানোর জন্যে যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন। আদালত তারপরে উভয় পক্ষকে শুনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। দেখুন, এই বাঁচানোর লড়াইয়ে আরেকটা জিনিসও মাঝে মধ্যে কিন্তু আবার ধাপা যাওয়া পড়ে যাবে, আবার সেটাই বড় হয়ে দাঁড়াবে।
সব কখন কার সঙ্গে মিলে যায় বলা তো যায় না। মানে বাংলার বাঙালি অস্মিতা, আবার তার সঙ্গে আপন প্রাণ বাঁচা, মানে এটা আপনার আমার ভাবনা, যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে আমরা থাকবো কিনা, এই সমস্ত, এই দুটোর মাঝখানে বাঙালি খাবি খাচ্ছে। বাঙালি কোন বাঙালি খাবি খাচ্ছে সেটা বোঝাও কিন্তু বেশ কঠিন আজকাল। কারণ ওই বাংলাদেশের ইলিশ আর এপার বাংলার ইলিশ যেরকম বোঝাটা কঠিন ইদানিংকালে, তেমনি বাঙালির পরিচয় দেওয়ার আগে এখন কিন্তু ওই বাংলাদেশের বাঙালি নাকি পশ্চিমবঙ্গের বাঙালি সেটাও আলাদা করে মেনশন করে দিতে হচ্ছে। সেই বিধিবদ্ধ সতর্কীকরণ এটা মেনেই বলছি। এবার যার কথা বলবো তিনি খাঁটি পশ্চিমবঙ্গীয়, এপার বাংলার বাঙালি, একদম আগমার্কা এপার বাংলার বাঙালি। আজ থেকে ঠিক 2.5 বছর আগে আমরা বলেছিলাম এই যুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালির যতটা সম্মান পাওয়া উচিত ততটা পাচ্ছেন না, মানে তার যা প্রাপ্য তার থেকে বঞ্চিত হচ্ছেন। এটা আমাদের গর্বের জায়গা। আমরা রত্ন চিনতে পেরেছিলাম। 2.5 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে সকলে এক বাক্যে মেনে নিচ্ছেন যে আমরা ঠিক বলেছিলাম, রত্ন চিনতে আমাদের কোনো ভুল হয়নি। ভাবছেন তো কোন রত্নের কথা বলছি? এই বঙ্গের ভাণ্ডারে তো বিবিধ রতন, সে পার্থ চট্টোপাধ্যায় থেকে অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয়, কত নাম, কত রত্নকেই তো দক্ষ খনি শ্রমিকের মতো খনন কার্য চালিয়ে আমাদের সামনে পেশ করেছে ইডি, সিবিআই, কখনো কখনো রাজ্য পুলিশ। এদের মধ্যে ঠিক কোন রত্নের কথা বলছি? বলছি সেই রত্নের কথা যাকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিবিআই, ইডি কেউ চিনতে পারেন। কিন্তু এরা না পারলেও উত্তরপ্রদেশের পুলিশ ঠিক চিনে ফেলেছে। আমরা চিনেছিলাম আর তারা চিনেছে। একেবারে দক্ষ জহুরির মতো তারা এই রত্নকে নিজেদের হেফাজতেও নিয়ে নিয়েছে। এবার যার এত সুখ্যাতি করছি, ভাবছেন তো এত কথা বললাম তাকে এখনো ইন্ট্রোডিউস করলাম না। ইন্ট্রোডিউস না, তাকে রিইন্ট্রোডিউস করতে হবে। আগেই আপনাদের সাথে পরিচয় করিয়েছি, নতুন করে আরেকবার পরিচয় করাচ্ছি। 2.5 বছর আগে আমরা দুনিয়াকে তার স্বরূপ দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। প্রেজেন্ট করছি বীরভূমের নলহাটির বিভাস অধিকারিত্ব। হাততালি দেওয়ার মতো ব্যাপার, কিন্তু আপনারা দিয়েছেন কিনা জানি না, এরকম ঘোষণা করলে হাততালি দিতে হয়। এ ভদ্রলোক অবশেষে গ্রেফতার হয়েছেন, এখানে নয়, নয়ডায়। একেবারে সপুত্র সপার্ষদ ধরা পড়েছেন উত্তরপ্রদেশ পুলিশের হাতে। এবার কেন ধরা পড়লেন এইখানটাতে, এই গর্বে আপনাদের সবার বুক ফুলে উঠবে। এতদিনে কি কি দেখেছেন আপনারা? বলা ভালো কি দেখেননি। চাকরি চুরির থেকে রেশন চুরি, বিভিন্ন কিছু দেখেছেন, বহু কিছু ভুয়ো দেখেছেন, বহু ভুয়ো পরিচয়পত্র দেখেছেন, কিন্তু ভুয়ো থানা দেখেছেন? ভুয়ো থানার কথা ভাবতে পেরেছেন? এই বিভাস অধিকারী নয়ডার বুকে একটা ভুয়ো থানা খুলে বসেছেন। সত্যি বলছি, গোটা পৃথিবীর ইতিহাসে এর আর কোনো মানে দ্বিতীয়টি পাবেন কি না সন্দেহ আছে। অনেক আচ্ছা আচ্ছা লোক বলতে পারেনি। আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কখনো শুনেছেন? অনেক জাল পুলিশ ধরা পড়েছে, অনেক ওই লালবাতি নীলবাতি লাগানো লোকজন ধরা পড়েছে, কিন্তু এটা জাল পুলিশ সহ একটা জাল থানা, এরকম ঘটনা কটা ঘটেছে কেউ মনে করতে পারছেন না। সেটা বুঝতেই পারছি এ ব্যাপারে বিভাস অধিকারী একদম পথিকৃত। যে কাজ এই পৃথিবী নামক গ্রহে আর কেউ কখনো করেননি বা করতে পারেননি বা ভাবতেই হয়তো পারেননি, সেই কাজ যিনি করলেন তাকে, সেই বাঙালিকে রত্ন বা ক্ষণজন্মা ছাড়া আর কিছু কথা বলার তো নাম তো মাথায় আসছে না। কারণ যে সে থানা নয়, বিভাস অধিকারী একেবারে আন্তর্জাতিক থানা খুলেছিলেন। এবং এখানে অবাক হওয়ার বিষয় না, মানে অবাক হওয়ার শেষ নয়, ওই থানার আবার থানার গায়ে কত লেখা ছিল না যে এর কোনো শাখা নাই। শাখা ছিল, সে শাখা তিনি কলকাতাতে খোদ বেলেঘাটায় খোলার চেষ্টা করেছিলেন। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, কি জব্বর নাম। এই থানার ফাইলপত্তরে আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশ থেকে আসা সার্টিফিকেট ছিল। এমনকি থানা পরিচালনার জন্য বিভাস অধিকারী নাকি পেশাদার পরামর্শদাতা নিয়োগ করেছিলেন, যে পরামর্শদাতাদের মধ্যে প্রাক্তন বিচারপতির থেকে শুরু করে প্রাক্তন পুলিশ কর্তারা আছে বলে তদন্তকারীদের কাছে দাবি করেছেন বিভাস অধিকারী। মানে যতই উত্তরপ্রদেশ পুলিশ তাকে জালিয়াত বলে দাবি করুক,
বিভাস অধিকারী তাদেরও ঘোল খাইয়ে দেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, নিজেকে ইন্টারন্যাশনাল সৎ বলে প্রমাণ করতে চাইছেন, বোঝাতে চাইছেন যেখানে আমাদের ভাবনা চিন্তা শেষ হয় তিনি সেখান থেকে ভাবতে শুরু করেন। নাহলে কেউ বলে ইন্টারপোল থেকে অর্ডার আর সাহায্য পেয়ে নয়ডায় তিনি এই থানাটা খুলতে পেরেছেন। 23শে জুলাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের খোঁজ পায় পুলিশ। ওয়েস্ট আর্কটিকা নামে নাম না জানা দেশের ভিসা দেওয়া হতো সেখানে। 300 কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। 10ই আগস্ট গাজিয়াবাদ থেকে বড়জোর 20 কিলোমিটার দূরে নয়ডায় আর এক প্রতারকের কারবারের সন্ধান। বাঙালি প্রতারক, বলা ভালো পরিযায়ী প্রতারক। বাংলা ছেড়ে নয়ডায় বসে ফাঁদ পেতেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা বীরভূমের বিভাস অধিকারী। ভুয়ো থানার ফাঁদ, বিরাট নাম থানার, হয়তো নাম ওজন জুড়তেই ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। বন্ধনীতে আবার লেখা ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম আইবি। বিভাস ও বিভাসের ছেলেসহ 6 জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ভুয়ো থানা, যিনি শুনছেন তিনিই আকাশ থেকে পড়ছেন। আমি 40 বছর পুলিশে কাজ করেছি অ্যাক্টিভভাবে, আমি কোনোদিন ভুয়ো থানা দেখিনি। এই প্রথম আমি জীবনে দেখলাম যে যে সেও আবার কোনো না কোনো একটা পার্টির আধিকারিক ছিল কিংবা আছে, তো তারা একটা ভুয়ো থানা খুলেছে। বিভাসের প্রাইভেট থানায় আইডি কার্ড পাওয়া গেছে, ভুয়ো। আন্তর্জাতিক স্বীকৃতির নথি মিলেছে, সেগুলোও ভুয়ো। ফাঁদে ফেলে তোলাবাজি করত বিভাসের ভুয়ো থানা। ইন্টারপোলের সঙ্গে বিভাসের নাকি সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি করা হতো। বিভাসের সংস্থা নাকি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ। থানার কমিটিতে কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নাম দেওয়া ছিল। স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে থানা চালানো হতো। কিভাবে মিলল রেজিস্ট্রেশন, উত্তর খুঁজছে উত্তরপ্রদেশ পুলিশ। আর বাংলার রাজনীতি খুঁজছে বং কানেকশন। বাংলার মানুষ কত তেজস্বী দেখুন, বাংলা থেকে গিয়ে নয়ডা থানা খুলে ফেলছে। লোকে কল সেন্টার খোলে, অন্যান্য ফ্রড হয় না এরকম দেখে, অফিস খুলে আই কার্ড বানিয়ে দিচ্ছে, কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে। আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, সারা ভারতবর্ষে এখন থানা খুলছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আপনি ধরুন যারা বিজেপিতে এখন আছেন, তারা যদি কেউ খারাপ কাজ করেন, তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে? কি কোনো কাজের কথা হলো না? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। দেখুন, এই একটা জায়গায় একই সঙ্গে দুই বিরোধী দলের দুই নেতা দুজনেই ঠিক। একদিকে দিলীপ ঘোষ বললেন উনি তৃণমূল, আর অন্যদিকে কুণাল ঘোষ বললেন কোনো সম্পর্কই নেই। দুটোই ঠিক, কারণ একটা সময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন এই বিভাস অধিকারী, পরবর্তী ক্ষেত্রে আর কোনো সম্পর্ক নেই। আসলে কোনো কিছুতে উনি বেশি দিন থাকেন না। সৎসঙ্গ আশ্রমের সঙ্গে মানে সব জায়গাতেই কিন্তু কমন একটা কামিয়ে ঠামিয়ে তারপর হয় পালাতে বাধ্য হন বা ছাড়তে বাধ্য হন। সৎসঙ্গ আশ্রম দেওঘরের দফতর, তাদের সেটাকে সেখান থেকে তাদের একটা ব্রাঞ্চ বলে তিনি ওই নলহাটিতে বিরাট করে খুলে বসেছিলেন। খুলে বসে সেখানে বিরাট জমি জায়গা মন্দির টন্দির বানিয়ে এলাহি কাণ্ড। সেই সৎসঙ্গের দেওঘর অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতায় এই অফিস বা ব্রাঞ্চ বা এই সমস্ত কিছু যা যা রয়েছে বা যেগুলো বিভাস অধিকারী বলেছেন কোনোটার সাথে তাদের সম্পর্ক নেই, অথচ তাদের নামে মানে বেমালুম প্রচুর প্রচুর টাকা পয়সা তোলা হয়ে গেছে। অসংখ্য সাধারণ ছেলে মেয়েকে চাকরি দেবে বলেছিলেন, বিএড প্রচুর কলেজ খুলে বসেছিলেন। চাকরি কিভাবে দেবেন না, ভুয়ো চাকরি। এই যে এত 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 নিয়োগ কেলেঙ্কারি হচ্ছে, তার মাথা তিনি অন্যতম। প্রচুর টাকা তুলেছিলেন, কেউ কিন্তু ধরতে পারেনি। কলকাতাতেও ওই বললাম বেলেঘাটায় একটা ওই থানা খুলে বসেছিলেন, কিন্তু যাই হোক ওখানে বেলেঘাটা থানার সন্দেহ হওয়ায় তারা ডেকে তারপর তাদের ওই সাইনবোর্ড খুলতে বলে, কিন্তু গ্রেফতার হননি। হলেন গিয়ে উত্তরপ্রদেশে। এবার তখনই মনে হচ্ছিল জানেন তো, ওই ধর্মের কল বাতাসে নড়ে বলে না, বারবার ঘু ধান খায় না। এবং তার থেকেও বড় কথা, তিনি TV9 বাংলার সাংবাদিকরা যখন তার কীর্তি কাহিনী ফাঁস করেছিলেন, আমাদের দুই সহকর্মীকে যখন তার অফিসে গেছিলেন ওই নলহাটিতে, প্রবল মেরেছিল তার দলবল, কারণ তারা সত্যিটা প্রকাশ করে দিয়েছিলেন। আমরা তাদের এমনভাবে ধরে রাখা হয়েছিল, আমরা তাদের ছাড়াতে মানে নাজেহাল হয়ে গেছিলাম। পুলিশের রিপোর্ট হয়েছিল, কোনো ব্যবস্থা হয়নি।
আজকে এটা খুব বলতে পারি, TV9 যে জিনিসটাকে ধরে সেটা সত্যি বলেই ধরে, এবং সেটা যদি আজ ধরে হয় আজ প্রমাণ হবে নয় কাল প্রমাণ হবে, কিন্তু সত্যি বলে প্রমাণিত হবেই, কেউ ছাড়া পাবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH